স্যার আপনি নিজেও মিউট হয়ে গেছেন। আচ্ছা, হ্যাঁ এখন ঠিক আছে। আমরা শুরু করব। আজকে শুরু করব যে রিপ্রেজেন্টেশন অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ডিসক্রিট টাইম সিগন্যাল, অর্থাৎ ডিটি সিগন্যাল যেটা আমরা বলবো। তো এই ডিটি সিগন্যালকে আমরা তিন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে গ্রাফের মাধ্যমে। তো ডিটি সিগন্যালকে নরমালি তিন ভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, দেন সেকেন্ডটা হচ্ছে সেট মেথড অথবা এটা আরেকটা নাম হচ্ছে সিকোয়েন্স মেথড। আর তিন নম্বর প্রসেস হচ্ছে টেবিউলার মেথড, টেবিল আকারে। তো আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল বা ডিটি সিগন্যাল কি এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হচ্ছে সব সময় যার ভ্যালুগুলা পেতাম, আর ডিসক্রিট টাইম সিগন্যাল হচ্ছে যার ভ্যালুগুলা শুধুমাত্র সময়ের ইন্টিজার ভ্যালুগুলাতে পাওয়া যেত। আমরা যখন কোন একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে স্যাম্পলারের মধ্যে দিয়ে পাস করাইতাম স্যাম্পলার, আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল পেতাম। তো আমরা এটা বলতে পারি যে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বা সিটি সিগন্যালকে যদি আমরা স্যাম্পলারের মধ্যে দিয়ে পাস করাই তাহলে আমার আউটপুট হবে ডিটি সিগন্যাল অর ডিসক্রিট টাইম সিগন্যাল। এই ডিসক্রিট টাইম সিগন্যালকে আমরা তিন ভাবে রিপ্রেজেন্ট করব। তো আমরা প্রথমে গ্রাফিক্যাল মেথডটা আমরা দেখাই। গ্রাফিক্যাল মেথড মিন্স গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করা। তো আমি একটা সিগন্যাল আঁকাই। এটা আমার একটা সিগন্যাল। তো এটা ধরলাম 0 1 2 3 4 -1 -2। আর হাইট গুলো ধরি, এটা হচ্ছে 2, এটা আমার 3, এখানে হচ্ছে আমার, এটা আমার মাইনাস। আচ্ছা, তো ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে কথা কি ছিল, টাইমকে আমরা রিপ্রেজেন্ট করব এন দ্বারা। অর্থাৎ আমি টাইমকে টি দ্বারা রিপ্রেজেন্ট করতাম, কিন্তু টি দিলে বোঝা যায় কন্টিনিউয়াস টাইম। সো কন্টিনিউয়াস টাইম এবং ডিসক্রিট টাইম আলাদা বোঝার জন্য ডিসক্রিট টাইম সিগন্যালে এক্স এক্সিস বরাবর আমরা টাইম নেই, টাইমটাকে বোঝাই এন দ্বারা। আর এক্সিস বরাবর আমরা নেই কি সিগন্যালটার নাম বা মান। এটা আমরা আগে লিখতাম এক্স অফ টি, এখন আমরা লিখবো এক্স অফ এন। এখন আমরা লিখবো এক্স অফ এন। আর খেয়াল করেন এই যে জিরোতে একটা ভ্যালু আছে, ওয়ানে একটা, টুতে একটা ভ্যালু। আচ্ছা আমরা বাম দিকেও যাই। স্যার আপনার কথাগুলো কেটে কেটে আসছে। তারপর -1 -2 -3 -4, এই প্রত্যেকটাই ইন্টিজার ভ্যালু। ইন্টিজার ভ্যালু মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যাতে আমরা কোনো না কোনো ম্যাগনিটিউড, বাট এই পূর্ণ সংখ্যাটা টাইমের পূর্ণ সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ এই যে টাইমের দিকে দেখেন 0 থেকে 1 এর মাঝামাঝি কি 0.7 0.8 0.9 এগুলো ভ্যালু নেই, এই কারণে এটাকে বলা হচ্ছে ডিসক্রিট টাইম। আচ্ছা, এই যে প্রসেসটা আমরা দেখাইলাম ছবির মাধ্যমে, এটাকে বলা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিসক্রিট টাইম, অর্থাৎ গ্রাফের মাধ্যমে দেখাবো। আচ্ছা, এখন যদি আমি এটাকে টেবিউলার মেথডে নিয়ে যাই, তো আমার প্রথমটা ছিল গ্রাফিক্যাল। এখন আমি টেবিউলারে দেখাই। টেবিউলার ক্ষেত্রে দুইটা রো হবে, উপরের রোটা বলবো এন, নিচের রোটাকে আমরা বলবো এক্স অফ এন। অর্থাৎ এনটা কি, তো আমরা উপরের রোতে কি লিখবো, সময় লিখবো। এখন আমরা দেখবো আমাদের সিগন্যালটা কোথা থেকে কোথা পর্যন্ত আছে। তো আমরা দেখলাম যে সিগন্যালের যে বামে
সবচেয়ে বামে যে পয়েন্ট আছে এটার সমান কত 4, আর সবচেয়ে ডানে যেটা আছে এটা কত 4। তারপরে আমাদের -4 থেকে 4 পর্যন্ত, তো আমরা লিখে দিই -4 -3 -2 -1 0 1 2 3 4। তার মানে আমরা উপরের লাইনে কি লিখলাম, সিগন্যালটার সময়ের মানগুলা সবচেয়ে বাম থেকে শুরু করে সবচেয়ে ডান পর্যন্ত গেলাম আমরা। আর নিচের ঘরে এক্স অফ এন কি, এক্স অফ এনটা হচ্ছে এই সিগন্যালের ম্যাগনিটিউড বা সিগন্যালের মানগুলা, এন হচ্ছে সিগন্যালের সময়গুলা, এক্স অফ এন হচ্ছে সিগন্যালের ম্যাগনিটিউড গুলা। তো আমরা -4 কত আছে, -4 আছে কত 2, তাহলে আমি মাইনাসের নিচে কত লিখবো 2 লিখবো। -3 তে কি আছে, ভ্যালু নাই, কোনো ভ্যালু না থাকলে কত হয় 0। -2 তে কত আছে, -2 তে আমরা দেখি 3 আছে, সো মাইনাস আমি কি লিখবো 3। -1 এ কত আছে, -1 আছে, 0 তে আছে 2, 1 এ আছে 1, 2 তে 1 আছে, 3 তে আবার -1, 4 এ আছে 2। তো আমি সবগুলো লিখে ফেললাম। এবার খেয়াল করেন এইভাবে যদি আমরা কোনো সিগন্যালকে রিপ্রেজেন্ট করি তবে এটাকে বলা হয় টেবুলার মেথড অফ রিপ্রেজেন্টেশন, অর্থাৎ টেবিল আকারে প্রকাশ। টেবুলার মেথড মিন্স টেবিল আকারে প্রকাশ করা। টেবিলে কি দুইটা রো থাকে, উপরের রোতে কি থাকবে সময়ের ভ্যালু, আর নিচের রোতে কি থাকবে এক্স অফ এন। এক্স অফ এনটা কি, এক্স অফ এনটা হচ্ছে ম্যাগনিটিউড অর্থাৎ সিগন্যালের মানগুলা। তো আমরা যদি এই আগের সিগন্যালটার দিকে তাকাই, গ্রাফের দিকে তাকাই, আমরা দেখলাম -4 থেকে শুরু করে +4 পর্যন্ত সিগন্যালটা আছে। এই কারণে আমি সময়তে কি লিখলাম -4 থেকে শুরু করে +4 পর্যন্ত। আর প্রত্যেকটা পয়েন্টে কি ম্যাগনিটিউড আছে সেটা কি আমরা নিচের লাইনে লিখে দিলাম। ঠিক আছে, এইভাবে কি আমরা এক লাইন থেকে বুঝতে পারবো যে সময় কত, নিচের লাইন থেকে বুঝতে পারবো ওই সময়ে সিগন্যালটার মান কত। আচ্ছা, এখন আমাদের সেট মেথডে আমরা দেখাবো। সেট মেথডে শুধুমাত্র ম্যাগনিটিউড গুলো লিখতে হয়, শুধুমাত্র সিগন্যালের ভ্যালু গুলো লিখতে হয়। তো সিগন্যালের ভ্যালুতে এই লাইনটা, তাই না, এই লাইনটা ডিরেক্টলি লিখে দিই দিয়ে 2 0 3 -1 2 1 1 -1 2। দেখেন আমরা সবগুলো ম্যাগনিটিউড লিখে দিয়েছি, এটাই হচ্ছে সেট আকারে লেখা। কিন্তু আমাকে বুঝাইতে হবে এটা কোন পজিশনে আছে। এই কারণে যখন সেট আকারে লিখি তখন আমরা শুধুমাত্র জিরোটাকে ইন্ডিকেট করি, শুধুমাত্র জিরো পজিশন ইন্ডিকেট করি। এখানে খেয়াল করেন জিরো ম্যাগনিটিউড কত 2, আমরা টেবিলের দিকে তাকাই জিরোর ভ্যালু কোনটা, তার মানে জিরোতে ম্যাগনিটিউড কত 2। তো আমি আমার এখান থেকে খুঁজে বের, এই 2টা হচ্ছে জিরোর জন্য, সো এটার উপরে একটা সাইন হবে। সো সেট মেথড লিখতে হয় শুধু ম্যাগনিটিউড দ্বারা, অর্থাৎ সিগন্যাল মান লিখবেন। জিরো পজিশনটাকে ইন্ডিকেট করা হয় অ্যারো সাইন দ্বারা, জিরো পজিশনকে ইন্ডিকেট করা হয় সাইন। অ্যারো সাইনের বামে যে থাকবে এগুলো সব সাইডে বসে, ডানে যে থাকে এগুলা পজিটিভ সাইডে বসে, এবং মেইনটেইন করে অর্থাৎ সিকোয়েন্স মেইনটেইন করে। এই জন্য সেট মেথডের আরেকটা নিয়ম নাম হচ্ছে সিকোয়েন্স মেথড। সেট মেথডের নাম হচ্ছে সিকোয়েন্স মেথড। তার মানে আমরা যখন এম দেখবো, কারণ আপনাদের বেশিরভাগ পরীক্ষা দেখা যায় যে এই সিকোয়েন্স মেথডটা দেয়া থাকে, তখন আমরা সিগন্যালটা কিভাবে ড্র করব, এই যে যেটার উপর থাকবে এটাকে জিরোতে বসাবো। এটা হচ্ছে সময় ইকুয়াল টু জিরো হইলে যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে, এরপরে ডাশে সবগুলা কি ম্যাগনিটিউডের মান, এগুলো আমরা সিরিয়াল অনুযায়ী বসাবো, আর বাম পাশের গুলো সিরিয়াল অনুযায়ী বসায় যাব। এই হচ্ছে টোটাল 3 রকম, অর্থাৎ গ্রাফিক্যাল মেথড, এর টেবিউলার, দেন সেট মেথড। এই তিনটা মেথডেই আপনাদের পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে। যদি যে আছে ওই মেথড থেকে যদি আপনারা কাজটা সম্পূর্ণ করতে পারেন তবে ভালো, যদি না পারেন তবে এক থেকে আরেক মেথডে আপনারা করে নিতে পারেন। আচ্ছা, বলছি স্যার যে আপনার ওইখান থেকে একটা নয়েজও আসছিল।
আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন বলেন ক্লিয়ার হয়েছে না কোথায় প্রবলেম আছে? জি স্যার। স্যার এই যে 2 কে যে সেন্টার করলেন স্যার অ্যারো চিহ্ন দিয়ে, এটা একটু বলেন স্যার। আচ্ছা আমি তো এখানে শুধুমাত্র সিগন্যালের মানগুলা লিখলাম, যে প্রথমে একটা সিগন্যালের, এটা সিগন্যালের ভ্যালু। তো আমাকে যখন সিগন্যালটা গ্রাফ করতে বলবে, আমি কিভাবে গ্রাফ করব, অর্থাৎ কোথায় বসাবো, এটা বোঝানোর জন্য এই যে সময় ইকুয়াল টু 0, এই দেখেন টাইম 0-তে কি সিগন্যাল আছে, 2 না? এই 0টা বোঝানোর জন্য অ্যারো সাইন দেওয়া হয়। তার মানে হচ্ছে আপনি যদি এটা থেকে কোনো গ্রাফ করতে যান, তখন এটাকে কোথায় বসাবেন? 0-তে। আচ্ছা আমি আর একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হবেন। সাপোজ আমি একটা সিগন্যাল লিখতে হবে, যখন সেট মেথডে কোনো কিছু দেওয়া থাকবে দেখতে এরকম লাগবে। তো আমি বললাম এটা আমার একটা ডিসক্রিট টাইম সিগন্যাল, এটাকে গ্রাফ আকারে দেখাও, এটাকে গ্রাফ আকারে দেখাও। তখন আপনি গ্রাফ কিভাবে আঁকবেন? এখন দেখেন, আমি যদি বলি 7 বসাবেন এখানে, আপনি বলতে পারেন না স্যার আমি 2 বসাবো। তো এই প্রবলেম যাতে না হয় এই জন্য হচ্ছে এই অ্যারো সাইনটা দেওয়া। জি অর্থাৎ স্যার, মানে অ্যারো সাইন যেটার 3টাকে উপরে মার্ক করে থাকবে দেওয়া আছে। এইটা 0-তে বসবে, অর্থাৎ এই যে 0-তে কত বসবে? 3 3। হবে। তার মানে এই অ্যারোটা যেখানে থাকবে সেটাখানে কি বসবে? 3 হবে। 0-তে বসবে। আর এই বাম পাশের গুলা সিরিয়ালি বামে বসে যাবে। তার মানে কি, এর বাম পাশে কি আছে? 0। তার 1 মানে হবে। এটা 0 হবে, তারপরে কত? 2। 2। তো এটা 2 হবে। আচ্ছা আমরা ভ্যালু গুলা এখানেও লিখতে পারি সহজ করা বোঝানোর জন্য। আচ্ছা। তারপরটা কত? 7। তো এটা কত হবে? 7 হবে। Okay. আর এর ডান পাশের গুলো সিরিয়ালি বসবে। তার মানে কি, 3 এর পরে কত? 4। তাহলে এখানে কত বসবে? 4 বসবে। তারপরে কত বসবে? 2 বসবে। জি এখন স্যার। আপনি এখানে টাইমটা লিখে দেন, যে এটা হচ্ছে 1, 1 এটা হচ্ছে 2, 2 এটা -1, -2, -2 -3। জি এবার স্যার। আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন? জি স্যার। স্যার স্যার, সবাই একটু মিউট করে রাখলে ভালো হয়, না হলে স্ক্রিনটা কাঁপে, জি স্যার, স্ক্রিনটা সরে কিন্তু যায়। কোশ্চেন হ্যালো আচ্ছা কোশ্চিন করার পরে আবার মিট করলে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের। এখন বলেন এটা কি ক্লিয়ার হয়েছেন সবাই? স্যার, এই কোশ্চেনগুলো কি শুধু মেথড চেঞ্জ করতে হবে? না, এটা মেথড কোথাও চেঞ্জ করবে এবং এরকম কোশ্চেন আসে না। যেটা থাকে আপনার বিভিন্ন অঙ্ক থাকে, এগুলোতে দেখা যায় যে আপনার কোথাও সেট মেথড করে কোশ্চেনটা দেওয়া আছে, কোথাও গ্রাফ আকারে কোশ্চেনটা দেওয়া হয়েছে। বাট আপনার এমনও প্রয়োজন হতে পারে, যেমন কনভলিউশন যখন করবেন, কনভলিউশন তখন দেখা যাবে যে আপনি সেট মেথডে কোশ্চেন দেওয়া আছে কিন্তু আপনার গ্রাফ লাগবে। তো আপনি যদি সেট মেথড দেখে গ্রাফ আঁকাইতে পারেন বা গ্রাফ দেখে সেট বা টেবুলারে যেতে পারেন, এই জন্য এটা শেখানো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে আমি পরের টপিকে চলে যাই। আচ্ছা এখন হচ্ছে আমরা খুব কিছু কমন কয়েকটা মধ্যে একটা সিগন্যাল হচ্ছে আপনার ইউনিট স্টেপ সিগন্যাল। ইউনিট স্টেপ সিগন্যাল, ইউনিট স্টেপ সিগন্যাল কাকে বলে এটা তো আপনারা এসেই পড়ছেন সিগন্যাল সিস্টেমে, যে যে সিগন্যালটা যখন সময় 0 বা 0 থেকে বেশি হবে তখন তার ম্যাগনিটিউড 1 হবে, বাট যখন সময় 0 থেকে কম হবে তখন ম্যাগনিটিউড 0 হবে। অর্থাৎ আপনারা সিগন্যালটা পড়ছিলেন এইভাবে, এটা টি, এটা হচ্ছে এক্স অফ টি, আর এটা হচ্ছে আমার ইউনিট স্টেপ সিগন্যাল। আপনাদের কাছে ইউনিট স্টেপ সিগন্যালটা ছিল এরকম দেখতে। তো এটা ছিল কি কন্টিনিউয়াস টাইমে, ডিসক্রিট টাইমেও সংজ্ঞাটা সেম, ডিসক্রিট টাইমেও সংজ্ঞাটা সেম, বাট এখানে কি হবে? এক্স অফ এন। আমরা এক্স অফ টি ইকুয়াল টু কি লিখতাম? ইউ অফ টি, ইউ দ্বারা বুঝাইতাম ইউনিট স্টেপ। এখানেও আমরা লিখবো ইউ অফ এন, অর্থাৎ ইউ দ্বারাই আমরা ইউনিট স্টেপ সিগন্যাল বুঝাবো। আচ্ছা পার্থক্যটা হচ্ছে এভাবে যেতে থাকবে 0 1 2 3, আর এদিকে কোনো ভ্যালু থাকবে না। খেয়াল করেন দুইটা সিগন্যাল একই রকম। এখানেও কি n ইকুয়াল টু 0 বা তার থেকে বেশি পজিটিভ দিকে থাকলে ভ্যালু গুলো কত? 1, সবগুলো ভ্যালু দেখেন 1। বাট 0 থেকে কম হইলে কি কোনো ভ্যালু নাই, তার মানে কত? 0।
এখানে তো সিগন্যালটা এরকমই ছিল। পার্থক্য হচ্ছে এখানে 0 থেকে বড় হইলে প্রতিটা মুহূর্তে আমরা ভ্যালু পাইতাম, বাট ডিসক্রিট টাইমে কি ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালু মানে হচ্ছে পূর্ণ সংখ্যা 0 1 2 3 4, এইগুলাতে ভ্যালু 1 করে পাবো, বাট এই কোনো ফ্র্যাকশনে কোনো ভ্যালু পাবো না। আচ্ছা হ্যাঁ, সবাই কি বুঝছেন? একটু বুঝলে আমাকে একটু বলেন, যে কোনো একজন। স্যার বুঝছি। জি স্যার বুঝছি। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি। সো এই যে এটার মতোই আপনার কন্টিনিউয়াস টাইমে যত সিগন্যাল শিখছেন সবকিছুর ডেফিনেশনই সেম, শুধু ছবিটা একটু ডিফারেন্ট হবে এই আর কি। আচ্ছা, এরপরে আপনারা শিখছিলেন ইউনিট ইম্পালস। ইউনিট ইম্পালস সিগন্যালটা, ইম্পালস সিগন্যাল কি ছিল? ইউনিট ইম্পালস যে শুধুমাত্র টি ইকুয়াল টু 0 তে টাইম টি ইকুয়াল টু 0 তে আপনি 1 পাইতেন, আর বাদ বাকি সবসময় কত 0 থাকতো। এটাকে ডেল্টা অফ টি দ্বারা প্রকাশ করতেন, এখন ডেল্টা অফ এন ইউজ করবেন। এই ক্ষেত্রে ফিগারটাও সেম, অর্থাৎ শুধুমাত্র n ইকুয়াল টু 0 তে কত 1, এর আগে পরে ভ্যালু কত 0। এই সিগন্যাল গুলোকে বলা হয় ইউনিট ইম্পালস। তারপর আরেকটা সিগন্যাল ছিল ইউনিট র্যাম্প, আর শুধু র্যাম্প সিগন্যাল, ইউনিট র্যাম্প অথবা শুধু র্যাম্প সিগন্যাল। এটা দেখতে কেমন ছিল? এটা দেখতে আপনারা পাইছিলেন এইভাবে, এদিকে টি ছিল, এখানে আমরা লিখতাম আর অফ টি, এবং সিগন্যালটা দেখতে ছিল এরকম। সো আমায় যদি এটাকে ডিসক্রিট টাইমে আঁকাই, ডিসক্রিট টাইমেও সেম থাকবে। এদিকে কত এন, এদিকে কি আর অফ এন। আচ্ছা, এটার সংজ্ঞা কি ছিল? এটার সংজ্ঞা ছিল হচ্ছে টাইমও যা হবে ম্যাগনিটিউডও তাই হবে। র্যাম্প সিগন্যালের সংজ্ঞা ছিল যে সময় যা ম্যাগনিটিউডও তাই। তাহলে এখানে সময় কত 0, সো ম্যাগনিটিউড 0। এখানে সময় ধরলাম 1, তাহলে এখানে ম্যাগনিটিউড কত হবে 1 হবে। এখানে ধরলাম 2, তাহলে এখানে ম্যাগনিটিউড কত হবে 2 হবে। এখানে 3, সো এটা ম্যাগনিটিউড কত 3। তার মানে র্যাম্প সিগন্যাল কাকে বলে? যে যে সিগন্যালের সময় অর্থাৎ এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর মান, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর মান সেম থাকে, অর্থাৎ সময় যা সিগন্যালের মানও তাই, সেই সিগন্যালগুলোকে বলা হয় র্যাম্প সিগন্যাল। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কথা বলবো এক্সপোনেনশিয়াল সিগন্যাল স্যার নিয়ে। ঘোলা দেখা যায়, এটা কি আমার সমস্যা না আপনার সমস্যা? বাকিটা একটু বলেন। এখানে নড়ে আমাদের যাচ্ছে এখানে ঠিক আছে। স্যার, আপনার এখানে মাঝে মধ্যে মানে ক্যামেরা একটু হচ্ছে, ফ্লাশ ও করতেছে। আচ্ছা, ওইটা হচ্ছে এই টেবিল লিখতে গেলে নড়তেছে তো এই জন্য। আচ্ছা, আমি চেষ্টা করতেছি এটা কন্ট্রোল করতে। ভিডিও আচ্ছা, তো হবেই, সমস্যা কি? এটা দেখলে না, এমনি ক্লিয়ার এক্সপোনেনশিয়াল আছে সিগন্যাল, সমস্যা নেই। ওকে। এক্সপোনেনশিয়াল সিগন্যাল গুলোকে নরমালি এইভাবে লেখা হয় x অফ n ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার n। আপনারা ইসে পড়ছেন, কন্টিনিউয়াস টাইমে ছিল সিগন্যাল গুলো এরকম x অফ t ইকুয়াল টু e টু দি পাওয়ার t অর মাইনাস t, এরকম ছিল। এখানে হচ্ছে x অফ n ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার n। ঠিক আছে? আচ্ছা, n এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এই এন্টার ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সবকিছু হতে পারে। এখন আলফার মানের উপর বেস করে, আলফার ভ্যালুর উপর বেস করে ছবিটা দুই রকম হয়। যখন আলফার ভ্যালু 0 থেকে 1 এর মাঝে হয়, when আলফার ভ্যালু 0 থেকে 1 এর মাঝে হয়, তখন আপনার ফিগারটা দেখতে হবে এরকম। এরকম যাতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। যখন আলফার ভ্যালু 0 থেকে 1 এর মাঝে হয়, তখন ফিগারটা দেখতে এরকম হয়। এন এর ভ্যালু যা হবে, এন এর ভ্যালু যদি 5 থেকে সাপোজ -5 থেকে +5 হয়, তাহলে এখান থেকে -5 থেকে +5 নেবেন। এন এর ভ্যালু যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়, তখন এরকম ডট ডট দিয়ে দিবেন, যে এভাবে যেতেই থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে আলফার ভ্যালু যখন গ্রেটার দেন 1, অর্থাৎ আলফার ভ্যালু যখন 1 থেকে বেশি হবে, তখন ফিগারটা দেখতে এরকম হয়। তার মানে অ্যাকচুয়ালি এইভাবে উঠতে থাকবে, এটাও এইভাবে এক্সপোনেনশিয়ালি নামতে থাকবে। ঠিক আছে? যখন আলফার ভ্যালু গ্রেটার দেন 1 হবে, তখন ফিগারটা দেখতে এরকম হবে, অর্থাৎ এক্সপোনেনশিয়ালি উঠতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন,
এই যে এই জিরোতে যেটা আছে এটা অলওয়েজ 1 হয়, এই জিরোতে যেটা থাকবে এটা অলওয়েজ কত হবে 1। কারণ কি এখানে n এর ভ্যালু 0, আলফা টু দি পাওয়ার 0, কোনো কিছুর ভ্যালু যদি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত 1। এখানে এই কারণে n ইকুয়াল টু 0 তে যেটা বসবে এটা কত হবে 1, আর বাদ বাকিগুলো জাস্ট সিরিয়ালি উঠবে নামবে। আপনাদের অঙ্কে এই লিমিট দেয়া থাকবে যে n এর ভ্যালু কত থেকে কত, ওইটার উপর বেস করে আপনার ফিগার আঁকাবেন। জাস্ট আমি একটা জেনারেল ফিগার দেখালাম যে ফিগারটা এরকম ভাবে নামে অথবা বাড়ে। আচ্ছা হ্যাঁ, এখন বলেন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আমরা 4টা সিগন্যাল দেখেছি, ইউনিট স্টেপ, ইউনিট ইম্পালস, ইউনিট র্যাম্প এবং এক্সপোনেনশিয়াল সিগন্যাল। কারো কিছু জিজ্ঞেস করা থাকলে বলেন। স্যার এক্সপ্লোশন সিগন্যালটা একটু ওই যে when জিরো যখন আলফার মানে মান n ফার্স্ট এর টাইম। মান যখন 0, খেয়াল করেন n এর মান 0 মানে কি আলফা টু দি পাওয়ার 0, আলফা টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1 না? এই কারণে n যখন 0, এটা এখানে যে সিগন্যালটা বসবে এই সিগন্যালের মান কত হবে 1 হবে। এটাই, আর কিছু না। তো এই সিগন্যালটা এদিকে বাম দিকে উঠলো, এটা এটার জন্য এটা কি হবে? আচ্ছা এটা হচ্ছে আপনাদের আমি বলে দিই, x of n equal to half to the power n, ঠিক আছে, -10 থেকে less than n, 10 less than equal to 10। এখন দেখেন এই n এর মান -10 থেকে 10 পর্যন্ত বসাবেন, তার মানে টোটাল 21টা মান পাবেন, -10, -9, -8, এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে বসাবেন। বসাইলে কি এখানে 21টা মান পাবেন না? এই 21টা মান এই টাইমের সাথে গ্রাফ করবেন, দেখবেন গ্রাফটা এরকম হবে। আমার কথা কি বুঝছেন সবাই? হ্যাঁ স্যার। স্যার মানে ওটা উল্টো দিক থেকে আসবে। আপনি গ্রাফটা বসায় দেখেন, বাসায় সবাই এটার গ্রাফ বানান, বাসায় এটা গ্রাফ বানান, বানাইলেই বুঝবেন, ঠিক আছে? বাসায় এটার গ্রাফ বানান, বানাইলে দেখবেন যে ছবিটা দেখতে এরকম হবে, এই ছবিটার মতো হবে। আর যখন এই এখানে হাফের পরিবর্তে সাপোজ 2 ইউজ করবেন, সেম অঙ্ক এখানে হাফের পরিবর্তে 2 ইউজ করবেন, সেম অঙ্ক এখানে হাফের পরিবর্তে 2 ইউজ করবেন, করলে দেখবেন গ্রাফটা এরকম একটা গ্রাফ পাবেন, ঠিক আছে? হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার আমরা পড়বো এনার্জি সিগন্যাল এবং পাওয়ার সিগন্যাল। এবার আমরা পড়বো এনার্জি সিগন্যাল এবং পাওয়ার সিগন্যাল। এই দুটো সংজ্ঞা তো সবাই জানেন, এনার্জি সিগন্যাল আর একটা হচ্ছে পাওয়ার সিগন্যাল। আপনারা জানেন এনার্জি সিগন্যালের সংজ্ঞা হচ্ছে এনার্জি ফাইনাইট, আর এভারেজ পাওয়ার কত? পি এভারেজ হচ্ছে জিরো স্যার। জিরো। আর পাওয়ার সিগন্যালটা হচ্ছে পাওয়ার ফাইনাইট, পাওয়ার ফাইনাইট, আর এনার্জি হচ্ছে জিরো, এনার্জি সরি নট জিরো, ইনফাইনাইট। সো এই দুটো ডেফিনেশন আর কিছু বলার নাই, আপনারা জানেন। এখন এই এনার্জি কিভাবে বের করা যায়? এনার্জি বের করার ফর্মুলাটা হচ্ছে এনার্জি ইকুয়াল টু n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ n হোল স্কয়ার। এইটা হচ্ছে কোন একটা সিগন্যালের এনার্জি বের করার ফর্মুলা, ইকুয়াল টু n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ n হোল স্কয়ার। আচ্ছা একটা এক্সাম্পল দেই, সাপোজ আপনাকে একটা সিগন্যাল দিলাম এক্স অফ n ইকুয়াল টু সাপোজ আমি দিলাম 2 4 7, তাহলে এই সিগন্যালটার এনার্জি কত হবে? এটা এনার্জি হবে, খেয়াল করেন
এই এক্স অফ এন কি? এক্স অফ এন হচ্ছে প্রত্যেকটা মানকে এক্স অফ এন বলা হয়। তার মানে 2 স্কয়ার, 4 স্কয়ার, 7 স্কয়ার। আর সামেশন মানে কি? যোগফল। তার মানে সবগুলার যোগফল। সো কত আসে? 4 প্লাস 16 প্লাস 49, দ্যাট মিন্স 69। এই 69টা হচ্ছে এই সিগন্যালটার কি? এনার্জি। সো আমার মনে হয় এই ফর্মুলাটা আপনাদের কাছে ক্লিয়ার। কিভাবে এনার্জি বের করতে হয় এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে এভারেজ পাওয়ার কিভাবে বের করতে হয়। পি এভারেজ বের করার ফর্মুলা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/2n plus 1 summation of n equal to minus n to n x of n whole square. আচ্ছা, এটা হচ্ছে এভারেজ পাওয়ার বের করার ফর্মুলা। এটা হচ্ছে এভারেজ পাওয়ার বের করার ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা দেখেন, আলটিমেটলি যদি আমি n এর মান ইনফিনিটি বসাই দিই, এই জিনিসটা দেখতে এনার্জির মতোই হচ্ছে। অন্য একভাবে বলতে পারেন পি এভারেজ হচ্ছে এনার্জি ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল টাইম, এনার্জি ডিভাইডেড বাই টোটাল টাইম, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কেন 2n প্লাস 1 আসলো? কেন 2n প্লাস 1 আসলো? এর কারণ হচ্ছে আপনি যদি একটা সিগন্যাল এইভাবে ধরেন যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, খেয়াল করেন একটা সিগন্যালের মান যদি এইভাবে নেন যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে টোটাল কতগুলো ভ্যালু আছে? আচ্ছা, আমি মাইনাস ইনফিনিটিকে আপনাদের বোঝার জন্য সহজ করে -7 দিলাম, আর এটাকে দিলাম +7। তাহলে খেয়াল করেন -7 থেকে +7 যদি আপনি লেখেন, -7 6 এভাবে যাবেন 0, আবার 1 2 এভাবে কত 7 পর্যন্ত। সো খেয়াল করেন এইখানে 1 থেকে 7 পর্যন্ত টোটাল 7টা আছে। এখানে -1 থেকে -7 পর্যন্ত কত আছে? 7টা। আর এই 0 নিজে একটা আছে। সো টোটাল কত হলো? যোগ করলে দেখেন 15 হইলো। এই কারণে এখানে 2n plus 1 আসছে, অর্থাৎ n হচ্ছে 7। যে কোনো এক সাইডের টোটাল সংখ্যা হচ্ছে n, যে কোনো এক সাইডের টোটাল সংখ্যা হচ্ছে n। এই কারণে এক সাইডে যদি n থাকে আর এক সাইডেও কি আছে? n সংখ্যক আছে, আর এই 0 জন্য এক। এই কারণে এখানে 2n plus 1। এখন বলতে পারেন স্যার দুই সাইডে সমান কেন নিলাম? এর কারণ হচ্ছে লিমিট দেখেন, লিমিট কত? -n থেকে লিমিট কত? -n থেকে +n পর্যন্ত। তার মানে কি 0 এর বাম পাশে যে কয়টা আছে ডান পাশেও সেই কয়টা সংখ্যাই আছে। এই কারণে টোটাল টাইম বা টোটাল সংখ্যা হবে কত? 2n plus 1। আচ্ছা, এটুকু কেউ বুঝছেন? এই ফর্মুলাটা বুঝছেন সবাই যে কেন 2n plus 1 আসছে? জি স্যার, হ্যালো, বুঝতে পারছি। বুঝছি স্যার। ওকে। আচ্ছা, এখন আপনাদের একটা কোশ্চেন যদি আসে এভাবে, ডিটারমাইন দা পাওয়ার and energy of unit step signal. আপনাদের কোশ্চেন হচ্ছে এটা যে ডিটারমাইন দা পাওয়ার and energy of unit step signal, ঠিক আছে? আচ্ছা, সো এরকম কোশ্চেন আসলে আমরা সবার আগে পাওয়ার বের করব। আমরা সবার আগে কি বের করব? আমরা পাওয়ার বের করব। তাইলে আমরা পি এভারেজের ফর্মুলাটাকে লিখে ফেলি। পি এভারেজের ফর্মুলা কত? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, 1/2n plus 1। আচ্ছা,
summation of n equal to minus n2 plus n x of n হোল স্কয়ার। এটা হচ্ছে আমার পি এভারেজের ফর্মুলা। আচ্ছা, আমার ইউনিট স্টেপ সিগন্যালের ভ্যালু কেমন ছিল? এটার ভ্যালু শুরুই হচ্ছে 0 থেকে পজিটিভ দিকে। 0-র আগে কি ভ্যালু আছে? নাই। ইউনিট স্টেপ সিগন্যাল যদি আপনাদের মনে থাকে, একটু আগে একে দেখাইছি, যেটা দেখতে এরকম ছিল, অর্থাৎ বাম দিকে কোনো ভ্যালু নাই, শুরুই হচ্ছে 0 থেকে। তাহলে আমার লিমিট কি মাইনাস এন নেওয়ার দরকার আছে? নাই তো, শুধু 0 দিলেই হচ্ছে আমার। আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখবো? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/2n প্লাস 1। লিমিট হচ্ছে n ইকুয়াল টু 0 টু n। আর আমার সিগন্যালটার নাম কি? সিগন্যালটার নাম হচ্ছে ইউ অফ n। আমি এটা লিখতে পারি, আমার লিমিট হচ্ছে 0 থেকে n পর্যন্ত এবং সিগন্যালটা কি? ইউনিট স্টেপ সিগন্যাল। আচ্ছা, এইখানে কিন্তু 2n প্লাস 1ই থাকবে, কারণ কি? আমি এভারেজ করতেছি। এভারেজ করতে হলে আমাকে পুরো টাইমটাই নিতে হবে। এদিকে ভ্যালু থাক বা না থাক, এদিকে ভ্যালু থাক বা না থাক, আমাকে পুরোটাই নিতে হবে। এই পাশে ভ্যালু থাক আর না থাক, আমাকে পুরো টাইমটা নিতে হবে। এই কারণে আমি 2n প্লাস 1 পুরোটাই নিচ্ছি। আচ্ছা, সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/2n প্লাস 1। এখন এই অংশটার দিকে তাকান। এই অংশটা কি? আমি একটু আগে এনার্জি বের করার সময় দেখাইছি যে এই অংশটা হচ্ছে নরমালি 0 থেকে n পর্যন্ত সবগুলা সিগন্যালের যে মান থাকবে তার স্কয়ারের যোগফল। তো ইউ অফ n এর মান কত? ইউ অফ n এর মান হচ্ছে 1। তাইলে 1 এটার মান কেমন আসবে? এটার মান আসবে 1 প্লাস 1, মানে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এইভাবে আসতেই থাকবে, তাই না? এখন কত পর্যন্ত আসবে? 0 থেকে n পর্যন্ত। তো আমি সাপোজ ধরে নিই, জাস্ট এইটা আপনি বোঝানোর জন্য, n ইকুয়াল টু সাপোজ 5 ধরলাম। তার মানে কত? 0 তে একটা 1 আছে, 1 এ একটা, 2 তে একটা, এইভাবে কত? 5 পর্যন্ত গেলে দেখবো যে টোটাল 6টা আসছে, 6 হবে। কারণ কি? n ইকুয়াল টু 0 এর জন্য 1 পাবো, আর n এর ভ্যালু 5 পর্যন্ত আছে, মানে প্রতিটাতেই একটা একটা করে 1 পাচ্ছি। তার মানে যোগ করলে কত হবে? 6 হবে। এই 6টা কি n প্লাস 1 না? তার মানে এই টোটাল টুকের মান কত হবে আমার? n প্লাস 1। এই কারণে এখানে আমি একবারে লিখে দিই, 1 না লিখে একবারে n প্লাস 1 লিখলাম। ঠিক আছে? তাহলে আমার অঙ্কটা কি থাকলো? অঙ্কটা আসলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 ডিভাইডেড বাই 2n প্লাস 1। তো আমরা এখানে ডিরেক্টলি ইনফিনিটি বসাইতে পারবো না, কারণ কি? এখানে ইনফিনিটি বসাইলে অ্যান্সার ডিরেক্টলি ইনফিনিটি হয়ে যাবে। এই কারণে আমি টোটালটাকে কি n দ্বারা ভাগ করব। সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরেরটাকেও n দ্বারা ভাগ করব, নিচেরটাকেও আমি কি করব? n দ্বারা ভাগ করব। তাহলে উপরেরটা যদি n দ্বারা ভাগ করি, n প্লাস 1 ডিভাইডেড বাই n, 2n প্লাস 1 ডিভাইডেড বাই n। সো আমি এটাকে এভাবে লিখতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এটাকে তো আলাদা করা যায়, আপনি এভাবে লিখতে পারেন n বাই n প্লাস 1 বাই n, 2n বাই n প্লাস 1 বাই n, আলাদা লেখা যায় এভাবে। সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, খেয়াল করেন n বাই n কত? 1। সো 1 বাই 1 ডিভাইডেড বাই n, এখানে কত? 2 ডিভাইডেড বাই 1 বাই n। এখন আপনি n এর মান বসাই দেন। n এর মান বসাই দিলে কত হবে? 1 প্লাস 1 বাই ইনফিনিটি, 2 প্লাস 1 বাই ইনফিনিটি। আমরা সবাই জানি 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু কত? 0। সো এই দুইটা যদি 0 হয়ে যায়, আমার অ্যানসার কত আসে? 1 বাই 2। তার মানে আমি পি এভারেজ কত পাইলাম? পি এভারেজ পাইলাম হাফ। সো আমার সিগন্যালটার প্রথম কথা দেখেন, আমাকে বের করতে হবে কি? পাওয়ার এবং এনার্জি। তো আমি এভারেজ পাওয়ার কত পাইছি? হাফ। সো এভারেজ পাওয়ার যদি হাফ হয়, তার মানে কি? এভারেজ পাওয়ারটা হচ্ছে ফাইনাইট। সো এভারেজ পাওয়ার যখন ফাইনাইট হবে, আমার সিগন্যালটা কি সিগন্যাল? পাওয়ার সিগন্যাল। আর পাওয়ার সিগন্যালে এনার্জি কত হয়? এনার্জি ইনফাইনাইট হয়। সো এটা বের করা লাগবে না, ডাইরেক্টলি আপনি এনার্জি ইনফিনিট লিখে দিতে পারবেন। সো খেয়াল করেন, আর যদি আপনার পাওয়ার 0 হতো, তখন আপনি এনার্জি বের করতেন, কারণ কি? পাওয়ার 0 হইলে ওইটা এনার্জি সিগন্যাল হতে পারে।
আর যদি পাওয়ার ইনফিনিটি হতো, পাওয়ার যদি ইনফিনিটি হতো তাইলে এনার্জিও ইনফিনিটি হতো। কারণ কি তখন এটা পাওয়ার সিগন্যাল অথবা এনার্জি সিগন্যাল, কোনোটাই হতো না। আচ্ছা, এই তো মোটামুটি আমি বললাম, এখন আপনারা বলেন, কোথাও প্রবলেম থাকলে বলেন। স্যার n প্লাস n ডিভাইডেড বাই n এই জায়গাটা থেকে বুঝি নাই স্যার। এই জায়গাটা, হ্যাঁ, জি জি। আচ্ছা এইখানে ডিরেক্টলি n এর ভ্যালু ইনফিনিটি বসানো যাবে না। কারণ কি দেখেন এখানে কি আসে, যদি আপনি n এর ভ্যালু ইনফিনিটি বসান, ইনফিনিটি প্লাস 1, তার মানে কি পুরো ভ্যালুটাই ইনফিনিটি হয়ে যাবে। এই কারণে লিমিটের ক্ষেত্রে যদি এমন হয় যে লিমিটের মান বসাইলে পুরো রেজাল্ট ইনফিনিটি আসবে, ওইখানে আমরা ডিরেক্টলি ওই ইনফিনিটি বসাইতে পারি না। এই কারণে আমি এখানে উপর এবং নিচে উভয়কে n দ্বারা ভাগ করে নিলাম। তাতে আমার সুবিধা হলো কি, দেখেন ভাগ করলে ফাইনালি কি আসতেছে, দুইটা টার্ম আসতেছে 1 এবং 2, যাদের সাথে কোনো n নাই। আর এখানে nটা কি নিচে আসতেছে, সো আমি এখানে n এর মান বসাই দিলে আমার আউটপুট কি 1/n, মানে 1/ইনফিনিটি কত হয়, 0 হবে। তার মানে আমার শুধু 1 থাকতেছে। জাস্ট এটা আর কি রেজাল্ট পাওয়ার জন্য একটা টেকনিক খাটানো, ম্যাথমেটিক্যাল টেকনিক, আর কিছুই না। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। স্যার এগুলো প্রশ্ন আসবে কি করে স্যার, মানে কোশ্চেনটা কিভাবে থাকবে? এই যে কোশ্চেন তো আমি লিখে দিছি, আচ্ছা এটাই তো আপনার কোশ্চেন, ডিটারমাইন দ্য পাওয়ার এন্ড এনার্জি অফ ইউনিট স্টেপ সিগন্যাল। স্যার আপনি যে এখানে n এর মান যে 5 ধরলেন, এখানে কি n এর মান এরকম দেওয়া থাকবে নাকি আমাদের ধরে আচ্ছা n এর মান 5 ধরেছে আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য, দেয়া থাকবে না। অন্য কোনো অঙ্কে দেয়া থাকলেও থাকতে পারে, অঙ্কে যদি দেয়া থাকে, যদি n এর মান দেয়া থাকে তাইলে আর এখানে ইনফিনিটি ইউজ করতে হবে না, ঠিক আছে? তখন এই লিমিট n ইকুয়াল টু ইনফিনিটি এটা ইউজ করা লাগে না, শুধু এই বাকি অংশটা ইউজ করলে হয়। আর এটা হচ্ছে এখানে এই ইউ অফ n বোঝানোর জন্য করছি, যে ইউ অফ n এর মান, প্রত্যেকটা সিগন্যালের মান তো 1। এখন n ইকুয়াল টু 0 থেকে n টোটাল কয়টা সংখ্যা আছে, যদি 0 থেকে 5 লিখতাম তাহলে টোটাল সংখ্যা পাই 6টা। এখন 0 থেকে n লিখলে কি হবে, যত পর্যন্ত নিব তার থেকে একটা বেশি সংখ্যা পাবো। কারণ কি ওই যে 0-র উপরে মান 1 আছে, এটার যোগফল। এটা বোঝানোর জন্য এখানে n+1 লিখলাম, কিভাবে এটা বোঝানোর জন্য এটুকু লিখছি। আর হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনাদের একটা কাজ আছে আজকে, আপনাদের হচ্ছে ওই যে ইসের কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে